ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অতর্কিত হামলা, ইসরায়েলের বেন গুরিয়ন, ইয়াফা ও হাইফা লক্ষ্যবস্তু। রিপোর্ট আল মায়াদিনের। বৃহস্পতিবার হঠাৎ করেই যেন ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দিল ইয়েমেনি সশস্ত্র বাহিনী ওয়াইএএফ। বেন গুরিয়ন বিমানবন্দরে আছড়ে পড়ল তাদের জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা অধিকৃত আল কুদসে উড়ান চলাচল বন্ধ করে দিতে বাধ্য করে। সাইরেনের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে আকাশ, আর আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলে। বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, 1 ঘন্টার ফ্লাইট স্থগিত। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে এটি ছিল একটি বিশেষ সামরিক অভিযানের অংশ। জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্য পুরোপুরি ভেদ করতে সক্ষম হয়েছে। এর ফলে প্রায় 1 ঘন্টা ধরে বেন গুরিয়ন বিমানবন্দরের বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। সারি আরও জানান, এই হামলার কারণে লক্ষ লক্ষ বসতি স্থাপনাকারী প্রাণ বাঁচাতে আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হয়েছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাকাণ্ডের সরাসরি প্রতিক্রিয়া হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার পরপরই অধিকৃত আল কুদসে বিমান হামলার সাইরেন বেজে ওঠে, আর ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলের মধ্যাঞ্চলে এক বিশাল বিস্ফোরণের খবর প্রচার করে। গণমাধ্যম সূত্রগুলো দ্রুতই নিশ্চিত করে যে হামলার কারণে বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। জোড়া ড্রোন হামলা ইয়াফা ও হাইফা, তবে এখানেই শেষ নয়। একই সময়ে ওয়াইএএফ দুটি ইয়াফা ড্রোন ব্যবহার করে অধিকৃত ইয়াফা, তেল আবিব মেট্রোপলিটন এলাকা এবং হাইফায় গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সমন্বিত ড্রোন হামলা চালায়। সারি তার বিবৃতি শেষ করার পরপরই ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোকে জানায়, কেন্দ্রীয় ইসরায়েলে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সাইরেন বাজছে এবং ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম অবশ্য দাবি করেছে যে প্রজেক্টাইল প্রতিহত করা হয়েছে। কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত, তৃতীয়বার বেন গুরিয়ন লক্ষ্য। এই রাতের অভিযানটি ছিল কমপক্ষে তৃতীয়বার যখন ওয়াইএএফ বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালালো। এটি ইসরায়েলি মূল অবকাঠামোর বিরুদ্ধে দূরপাল্লার কৌশলগত হামলার দিকে ইয়েমেনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনি সামরিক বাহিনী কর্তৃক ঘোষিত পূর্ববর্তী ক্ষেপণাস্ত্র নিক্ষেপগুলোও বিমানবন্দরকে লক্ষ্য করেছিল। হাইফা বন্দরে নৌ অবরোধ, নতুন অবরোধের ইঙ্গিত। একই সাথে এক নতুন মোড় নিয়ে ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত ফিলিস্তিনের হাইফা বন্দরে নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ইসরায়েলি নিয়ন্ত্রিত বন্দরটিকে একটি নতুন লক্ষ্যবস্তু ঘোষণা করা হয়েছে। এক সরকারি বিবৃতিতে সারি সমস্ত সামুদ্রিক কোম্পানিকে সতর্ক করে বলেছেন যে যাদের জাহাজ হাইফায় নোঙর করা হয়েছে বা হাইফায় যাওয়ার পথে রয়েছে, তারা যেন এই ঘোষণা এবং ভবিষ্যতে সতর্কতাগুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে। উম্মে আল রাশ বন্দর, যা ইয়েলাত নামেও পরিচিত, সেখানে অবরোধের সফল প্রয়োগের পর এই তীব্রতা বৃদ্ধি পেয়েছে, যা ইয়েমেনি সামরিক চাপের মুখে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সিএনএন এর এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশের পর থেকেই মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে যুদ্ধের মেঘ জমতে শুরু করেছে। ইসরায়েল নাকি ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলার প্রস্তুতি নিচ্ছে, এমন খবর প্রকাশের কয়েকদিনের মধ্যেই তেহরানের বিপ্লবী গার্ড ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। ইরানে আক্রমণ করলে ইসরায়েল বিধ্বংসী এবং সিদ্ধান্তমূলক জবাব পাবে। এই হুমকি পাল্টা হুমকির খেলায় আঞ্চলিক সংঘাতের ঝুঁকি যে কয়েক গুণ বেড়ে গেল তা আর বলার অপেক্ষা রাখে না। বিপ্লবী গার্ডের হুঙ্কার, আমাদের যুদ্ধের ভয় দেখাচ্ছে। ইরানের আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে বলেন, তারা আমাদের যুদ্ধের ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভুল হিসাব করছে। কারণ তারা জানে না যে যুদ্ধের পরিস্থিতিতে ইসলামিক প্রজাতন্ত্র কতটা শক্তিশালী, জনপ্রিয় এবং সামরিক সমর্থন সংগ্রহ করতে পারে। নাইনের এই বক্তব্যে ইরানের আত্মবিশ্বাস স্পষ্ট। তারা বোঝাতে চাইছে ইসরায়েলের যে কোনো আক্রমণকে রুখে দেওয়ার মতো সামরিক এবং জনসমর্থন তাদের আছে। নাইনি উল্লেখ করেন, ইরানের সামরিক শক্তি অতীতের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। আইআরজিসি মুখপাত্র আরও বলেন, ইসরায়েলকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত বিশ্ব ও এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসবে না।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শীর্ষে রয়েছে। ইরানি সামরিক বাহিনী তাদের স্তর অনুসারে আনুপাতিকভাবে যে কোনো হুমকির জবাব দেবে। কিন্তু ইসরায়েলের দিক থেকে এখনও সামরিক পদক্ষেপের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট নয়। এমনকি মার্কিন সরকারের মধ্যেও এই বিষয়ে মতবিরোধ রয়েছে বলে সিএনএন জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে পারমাণবিক বোমা তৈরির সম্ভাব্য পথ হিসেবে দেখে আসছে। যদিও ইরান এমন কোনো অভিপ্রায় অস্বীকার করে, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার জন্য মার্কিন দাবিকে অতিরিক্ত এবং আপত্তিকর বলে মন্তব্য করেছেন। তার এই বক্তব্যে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। ইরান বারবার দাবি করে আসছে তাদের পারমাণবিক শক্তি কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক মহলের একটা বড় অংশের কাছে এই দাবি নিয়ে সন্দেহ রয়েই গেছে। সরাসরি সংঘর্ষের ঝুঁকি, 1 বছরের মধ্যে দুবার গুলি বিনিময়। গত বছর এপ্রিল এবং অক্টোবরে ইরান ও ইসরায়েল দুবার সরাসরি গুলি বিনিময় লিপ্ত হয়েছিল, যা আঞ্চলিক সংঘাতের ঝুঁকিকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। কূটনীতিকরা মনে করছেন, মার্কিন ইরান আলোচনা যদি ব্যর্থ হয় অথবা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে ইসরায়েলি উদ্বেগ যদি দূর না হয়, তাহলে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হামলা চালাতে পারে। ইরান ইসরায়েল যুদ্ধ কি আসন্ন? পারমাণবিক স্থাপনা রক্ষায় বিশেষ ব্যবস্থার হুমকি তেহরানের। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবার উত্তেজনা তুঙ্গে। ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার হুমকি অব্যাহত রাখে, তাহলে তেহরান তাদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য হবে, এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ কূটনীতিক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই মন্তব্য করলেও তেহরান ঠিক কী ধরনের বিশেষ ব্যবস্থা নেবে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি। তবে আন্তর্জাতিক পরিদর্শকরা ইতিমধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচিতে তাদের প্রবেশাধিকার সীমিত বলে মনে করছেন। ইরান বর্তমানে 60% বিশুদ্ধতা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অস্ত্র গ্রেডের 90% স্তর থেকে খুবই সামান্য প্রযুক্তিগত দূরত্ব। জাতিসংঘের কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানোর পর আরাকচি সামাজিক প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি হুমকির ধারাবাহিকতার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছি। তা যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে ইরানকে পারমাণবিক স্থাপনা এবং উপকরণের প্রতিরক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য করবে। তিনি আরও যোগ করেন, আমাদের পদক্ষেপের প্রকৃতি, বিষয়বস্তু এবং ব্যাপ্তি এই আন্তর্জাতিক সংস্থাগুলির দ্বারা তাদের বিধিবদ্ধ কর্তব্য এবং বাধ্যবাধকতা অনুসারে গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সমানুপাতিক হবে। হামলার দায় পড়বে যুক্তরাষ্ট্রের ওপর। জাতিসংঘে ইরানের মিশন পরে আরাকচি চিঠি অনলাইনে পোস্ট করে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকেও একটি কঠোর সতর্কীকরণ দেওয়া হয়েছিল। চিঠিতে বলা হয়েছে, আমরাও একইভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইহুদিবাদী শাসন ব্যবস্থা কর্তৃক ইসলামী প্রজাতন্ত্রের ইরানের পারমাণবিক স্থাপনাগুলির ওপর যে কোনো আক্রমণের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার আইনিভাবে দায়বদ্ধ থাকবে, কারণ তারা এতে জড়িত ছিল। এর অর্থ হলো, যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তবে ইরান এর জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করবে। চিঠিতে আরও বলা হয়েছে যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলির সাথে সম্পর্কিত যে কোনো পরিবর্তন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA কে জানানো হবে। কেন এই হুমকি? CNN এর প্রতিবেদন ঘিরে উত্তেজনা। আরাকচির এই মন্তব্য আসে CNN এর একটি প্রতিবেদনের পর, যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রের কাছে নতুন গোয়েন্দা তথ্যের ইঙ্গিত রয়েছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও ইসরায়েল এখনও কোনো প্রস্তুতির কথা স্বীকার করেনি, তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ অন্যান্য কর্মকর্তারা বারবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন। ইসরায়েল এবং ইরান কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে একে অপরের চির প্রতিদ্বন্দ্বী।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে যুক্তরাষ্ট্রের দাবিকে অত্যন্ত বাড়াবাড়িপূর্ণ ও অযৌক্তিক বলে মন্তব্য করেছিলেন, যা আলোচনার সফলতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তাহলে কি মধ্যপ্রাচ্য আরও একটি রক্তক্ষয়ী সংঘাতের দোরগোড়ায় দাঁড়িয়ে, নাকি কূটনৈতিক প্রচেষ্টায় কোনো সমাধান আসবে যা এই উত্তেজনাকে প্রশমিত করতে পারে? গাজা ইস্যুতে মুসলিম বিশ্বের নিস্তব্ধতা এক ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। গাজার আকাশে যখন বোমা আর বারুদের গন্ধ, ফিলিস্তিনি শিশুদের আর্তনাদ যখন বিশ্ব জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে, তখন মুসলিম বিশ্বের নীরবতা কি ইসরায়েলকে আরও বেপরোয়া করে তুলছে? ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি এক অগ্নিঝরা ভাষণে ঠিক এই প্রশ্নটিই তুলে ধরেছেন। তার মতে মুসলিম দেশগুলোর নিষ্ক্রিয়তা এক খুব বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে, যা স্বয়ং সৃষ্টিকর্তার প্রতি তাদের দায়িত্বের অবহেলা। কিন্তু এই পরিণতির আসল রূপটা কি? ইয়েমেনের সানা থেকে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে আব্দুল মালিক আল হুথি গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতার মুখে মুসলিম দেশগুলোর নীরবতা এবং নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এই নিষ্ক্রিয়তা দখলদার সরকারকে আরও জঘন্য অপরাধ করতে উৎসাহিত করছে। মুসলিম উম্মার নীরবতা ইসরায়েলি শত্রুকে আরও অপরাধ সংগঠন এবং আরও সংঘাত উস্কে দেওয়ার সাহস দিয়েছে। হুথি জোর দিয়ে বলেন, গাজার দুর্ভিক্ষ মুসলিম বিশ্বের লজ্জা। আল হুথির কথায় ফিলিস্তিনি জনগণ যে গুরুতর এবং অতুলনীয় অবিচার সহ্য করছে, তাতে মুসলিম উম্মার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তাদের সাহায্য করার। তার মতে এই দায়িত্ব এড়িয়ে যাওয়ার পরিণতি হবে অত্যন্ত বিপজ্জনক। তিনি সতর্ক করে দেন যে মুসলিমরা ফিলিস্তিনিদের অনেকাংশে সাহায্য করতে পারে, কিন্তু তাদের উদাসীনতা অবশ্যই একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। হুথি আরও বলেন, ইহুদিবাদী শাসন ব্যবস্থার অপরাধের মাত্রা এতটাই বেড়েছে যে এমনকি কিছু ইহুদিবাদীও এর প্রতিবাদ করতে শুরু করেছেন। তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, একজন ইহুদিবাদী লিখেছেন যে তিনি কখনো বিশ্বাস করেননি যে গাজা উপত্যকায় এক রাতে 100 জন মানুষের হত্যাকাণ্ড একটি নিয়মিত ঘটনা হতে পারে। এই বিবৃতি হুথির মতে 1 বিলিয়ন মুসলমানের দুঃখজনক অবস্থা এবং উম্মার শিশুদের বিরুদ্ধে সংঘটিত সবচেয়ে খারাপ অপরাধের প্রতি তাদের অনুভূতি প্রতিফলিত করে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এত বিশাল জনসংখ্যা, সম্পদ, বিশাল সেনাবাহিনী, সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা এবং সামর্থ্যের অধিকারী উম্মার এই বেদনাদায়ক পরিস্থিতি। হুথি প্রশ্ন তোলেন, যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, বিবৃতি প্রদান এবং বাস্তব পদক্ষেপ ছাড়াই সীমাবদ্ধ থাকবে, ততক্ষণ পর্যন্ত শত্রুরা তাদের গণহত্যা এবং অপরাধ চালিয়ে যাবে। তিনি আরব ও ইসলামী শাসন ব্যবস্থার বিবৃতিতে ঠান্ডা এবং প্রাণহীন বাক্যাংশ থাকার সমালোচনা করেন, যেখানে কেবল অন্যদের ফিলিস্তিনিদের জন্য কিছু করার জন্য অনুরোধ করা হচ্ছে, যেন উম্মার নিজের কোনো দায়িত্ব নেই। হুথি দাবি করেন যে অনেক ইহুদি নেতা এবং কমান্ডারও এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে গাজা উপত্যকায় অপরাধমূলক আক্রমণ নিরর্থক এবং অর্থহীন। ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে হুথিরা ইয়েমেনের অভিযানের কথা উল্লেখ করেন। তিনি জানান, তাদের বাহিনী এই সপ্তাহে 8টি হাইপারসনিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন যে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং এর ফলে অনেক বিমান সংস্থা অধিকৃত ফিলিস্তিনে তাদের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে, যা তাৎপর্যপূর্ণ। হুথির মতে ইহুদিবাদী বিবৃতি ইয়েমেনি অভিযানের প্রভাবের পরিমাণ প্রকাশ করে এবং ইয়েমেনি অবস্থানকে নিরস্ত করতে বা প্রভাবিত করতে ইসরায়েলি শত্রুর অক্ষমতা প্রদর্শন করে। তিনি ইয়েমেনি বন্দরে ইসরায়েলি আগ্রাসনের কথা উল্লেখ করেন, যেখানে 22টি বিমান হামলা চালিয়েও ইয়েমেনি অভিযান বন্ধ করতে ইসরায়েল ব্যর্থ হয়েছে। ইসরায়েলে ইরানের গুপ্তচর নেটওয়ার্ক এক নীরব যুদ্ধ। সারা বিশ্ব ইসরায়েলের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক যেমন মোসাদ ও সিনবেদ এর খ্যাতি সম্পর্কে ওয়াকিবহাল। তাদের অভিযান সাফল্য নিয়ে প্রতিনিয়ত খবর ছাপা হয় সংবাদপত্রে, দেখানো হয় টেলিভিশনে, এমনকি নির্মিত হয় চলচ্চিত্র। ইসরায়েলিরা খোলাখুলি তাদের গোয়েন্দা সংস্থার সক্ষমতার গুণগান গেয়ে থাকে, কিন্তু পর্দার আড়ালে ঠিক উল্টো পথে চলছে আরেক যুদ্ধ।
ইরানের নীরব ছায়াযুদ্ধ, যা তেল আবিবের হৃৎপিণ্ডে কম্পন ধরিয়ে দিয়েছে। অবাক করার মতো হলেও ইরানের গুপ্তচরদের জালে সয়লাব হয়ে উঠেছে ইসরায়েল, আর এই গুপ্তচর বৃত্তিতে ব্যবহার করা হচ্ছে খোদ ইসরায়েলি নাগরিকদের। সম্প্রতি ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ইসরায়েলি নাগরিককে আটকের ঘটনা সামনে আসতেই এই চাঞ্চল্যকর তথ্য আরও স্পষ্ট হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী পুলিশ ও সিনবেতের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, 18 বছর বয়সী এক ছাত্র মোশে আত্তিয়াস মধ্য ইসরায়েলের ইয়াভনে শহরে বাস করত। শুধু সরাসরি যোগাযোগই নয়, ইরানের হয়ে বিভিন্ন গোপন মিশনও পরিচালনা করেছে আত্তিয়াস। যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে এমনটা জেনেও আত্তিয়াস এই মিশনে অংশ নিয়েছে, যার প্রধান কারণ ছিল অর্থ উপার্জন। আরও চাঞ্চল্যকর তথ্য হল, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট যখন হৃৎপিণ্ডের চিকিৎসার জন্য মেডিকেল সেন্টারে ভর্তি ছিলেন, তখন ইরানি অপারেটিভের নির্দেশে এই যুবক হাসপাতালের খুঁটিনাটি তথ্য সরবরাহ করেছে। এছাড়াও আত্তিয়াস আরও কয়েকটি অত্যন্ত গোপন মিশনে অংশ নিয়েছিল। এই ঘটনা প্রমাণ করে ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক কতটা গভীরে প্রবেশ করতে পেরেছে। সামরিক বাহিনীর ভেতরে অনুপ্রবেশ, আয়রন ডোমের তথ্য পাচার। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে নিজেদের গোয়েন্দা কার্যক্রম আরও বাড়িয়েছে ইরান। এটি ঠেকাতে বিদেশি এজেন্টদের সঙ্গে যোগাযোগে নাগরিকদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি পুলিশ। এমনকি আজীবন কারাবাসের আইনও প্রণয়ন করা হয়েছে। কিন্তু নেতানিয়াহু সরকার এতে বিন্দুমাত্র সুফল পায়নি। সাধারণ জনগণের পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যরাও গুপ্তচর বৃত্তিতে জড়িয়ে পড়ছে, যা ইসরায়েলের জন্য এক চরম দুশ্চিন্তার কারণ। গত জানুয়ারিতে দেশটির পুলিশ ও গোয়েন্দা সংস্থা সিনবেত 2 ইসরায়েলি সেনাকে আটক করেছে। অভিযোগ উঠেছে, এই 2 সেনা অর্থের বিনিময়ে দীর্ঘদিন ধরে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তিতে লিপ্ত ছিল। এদের মধ্যে প্রধান অভিযুক্ত ইউরি এলিয়াস, যিনি ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়রন ডোম ইউনিটে কর্মরত ছিল। 21 বছর বয়সী এই সেনা ইসরায়েলের বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির তথ্য ইরানি হ্যান্ডলারদের সরবরাহ করছিল। ইউরির কাছ থেকে জব্দ করা হয়েছে বেশ কিছু আলামত, যার মধ্যে এরিয়াল ডিফেন্স সিস্টেমের ভিডিও রয়েছে। ইউরিকে জিজ্ঞাসাবাদের পর জর্জি অ্যান্ড্রেস নামের আরেক সেনাকে আটক করা হয়। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইউরি ইরানি এজেন্টদের কাছ থেকে $2,500 পেয়েছিল, আর জর্জিকে দেওয়া হয়েছিল মাত্র $50। এই সামান্য অর্থের লোভে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক তথ্যের পাচার ইসরায়েলের জন্য এক বিশাল ধাক্কা। 2024 সালের ডিসেম্বরে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে প্রায় 30 জন ইসরায়েলিকে আটক করা হয়, যাদের মধ্যে বেশিরভাগই ছিল ইহুদি ধর্মাবলম্বী। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, বেশিরভাগ ক্ষেত্রে ছোট ছোট কাজ দেওয়ার মাধ্যমে ইসরায়েলিদের নিয়োগ দেওয়া হতো। ধীরে ধীরে এই ছোট কাজগুলোই গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং গুপ্ত হত্যার মতো বড় অপরাধে পরিণত হতো। এরও 2 মাস আগে 7 ইসরায়েলিকে আটক করে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল নেভাটিম ও রামাত ইয়ারবেসের মতো আইডিএফ-এর সামরিক ঘাঁটির তথ্য সংগ্রহ এবং ছবি তুলে তা বিদেশি এজেন্টদের কাছে পাচার করেছে। এর কিছুদিন পরই বিস্ময়করভাবে এই ঘাঁটি দুটিতে হামলা চালায় ইরান ও হিজবুল্লাহ। এই ঘটনাগুলো স্পষ্ট ইঙ্গিত দেয় যে ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক ইসরায়েলের সামরিক স্থাপনার গভীরেও প্রবেশ করতে সক্ষম। ইরানের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা রয়েছে, যার মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হিসেবে পরিচিত কুদস ফোর্স বা ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা শাখা। ইসরায়েলের অভ্যন্তরে এই ধরনের গভীর অনুপ্রবেশ তেহরানের সক্ষমতার এক নতুন দিক উন্মোচন করছে, যা তেল আবিবের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজায় সর্বশক্তি প্রয়োগ করছে ইসরায়েল, তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিশোধমূলক আক্রমণে ইসরায়েলি বাহিনী বড় সড় ধাক্কা খাচ্ছে, আর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্বীকার করতে বাধ্য হচ্ছে তাদের ক্ষয়ক্ষতির কথা। বোমা হামলায় এক ইসরায়েলি সৈনিকের মৃত্যু হয়েছে, যা গাজার চলমান সংঘাতের ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলেছে। ভবন ধসে পড়ার কারণে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ছে সেনারা, যা থেকে বোঝা যায় হামাসের আক্রমণ কতটা সুদূরপ্রসারী এবং বিধ্বংসী।
ইসরায়েলি সৈনিকের মৃত্যু ও আইডিএফ এর তদন্ত। আইডিএফ জানিয়েছে ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট ড্যানিলো মোকানু দক্ষিণ গাজা স্ট্রিপে তীব্র লড়াইয়ের সময় নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে একটি শক্তিশালী বিস্ফোরণের পর ভবন ধসে পড়লে মোকানু মারা যান। আরও গুরুতর বিষয় হলো এই বিস্ফোরণটি দূর থেকে একটি বিস্ফোরক ডিভাইস দিয়ে ঘটানো হয়েছিল, যা হামাসের উন্নত কৌশলগত সক্ষমতার ইঙ্গিত দেয়। এই একই ঘটনায় আরও একজন ইসরায়েলি সৈনিক আহত হয়েছেন। এর একদিন আগেই আইডিএফ সার্জেন্ট ইউসুফ ইয়াহুদা চিরাকের মৃত্যুর খবর দিয়েছিল। তিনি ১৯ মে উত্তর গাজায় ফ্রেন্ডলি ফায়ার বা নিজেদের বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন বলে জানা গেছে। এই ঘটনাগুলো ইসরায়েলি বাহিনীর অভ্যন্তরেও সমন্বয়হীনতার চিত্র তুলে ধরে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে তারা উত্তর গাজায় হামাসের একজন কমান্ডারকে নির্মূল করেছে। আইডিএফ এর মতে মুয়াতাজ ডিব ছিলেন হামাসের ক্ষেপণাস্ত্র এবং রকেট ইউনিটের কমান্ডার। এই দাবি যদি সত্যি হয় তবে এটি হামাসের সামরিক সক্ষমতার উপর একটি বড় আঘাত। আইডিএফ প্রধান হামাসকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে যদি হামাস বন্দীদের মুক্তি না দেয় তাহলে ইসরায়েল গাজায় তাদের অভিযান আরও তীব্র করবে। আমরা একটি সুসংগঠিত পরিকল্পনা অনুযায়ী কাজ করছি এবং পরবর্তী ধাপে যাচ্ছি। হামাস তাদের প্রত্যাখ্যানের মূল্য দেবে এবং তারা দুর্দান্ত অগ্নিশক্তির মুখোমুখি হবে, আইডিএফ প্রধান জোর দিয়ে বলেন। আমরা স্থল অভিযান সম্প্রসারণ করব এবং অতিরিক্ত অঞ্চল দখল করব এবং সন্ত্রাসী অবকাঠামো খুঁজে বের করে সম্পূর্ণরূপে ভেঙে ফেলব। আইডিএফ প্রধানের কথাগুলো থেকে বোঝা যায় ইসরায়েল এই যুদ্ধ চালিয়ে যেতে বদ্ধপরিকর। তার কথায় স্পষ্ট যে হামাসের হাতে একটি পথ খোলা আছে, বন্দীদের মুক্তি দেয়া। তিনি বলেছেন যদি কোনো চুক্তিতে পৌঁছানো হয় তাহলে আইডিএফ জানে কিভাবে সেই অনুযায়ী তার কার্যক্রম সমন্বয় করতে হবে। তিনি আরও যোগ করেছেন হামাস যুদ্ধ শুরুর জন্য দায়ী এবং বর্তমান পরিস্থিতির জন্যও দায়ী। তবে হামাস নাছোড়বান্দা, কিছুতেই মাথা নত করছে না। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য জান বাজি রেখে লড়াই করছে। ইসরায়েলি বর্বরতায় গাজা ধ্বংস হয়ে গিয়ে পুরো ফিলিস্তিনি জাতিসত্তার একটি পবিত্র প্রতীক হয়ে গেছে। আজ আর হামাস আলাদা কোনো সংগঠন নয়, তারা সেই জনগণের অংশ যাদের প্রত্যেকে এক বা একাধিক প্রিয়জন হারিয়েছে। সেই অর্থে এই প্রতিরোধও একটি জাতিগত সংকল্প।